করতেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পরীক্ষার পূর্বকার সময়ে আপনাদেরকে যে সাজেশনের ইবুকটা দিয়েছি, যদিও এটা আমাদের হচ্ছে হিসাবে যাবে আপনাদের যে হার্ড কপি বই ফিফথ সেমিস্টারের জন্য, আবার যারা এখন ফোর্থ সেমিস্টারে আছেন তাদের জন্য এইরকম একটা ইবুক বা পিডিএফ ফাইল আপনাদের সবাইকে দিয়েছি। এবং সেইখানে কিন্তু মার্ক করা আছে যে কোনটা থেকে কি আসবে না আসবে। এগুলো আপনারা পূর্বেকার যে ক্লাস ছিল সেই ক্লাসে দেখেছেন। তো এই বিষয় নিয়ে আজকে তেমন কথা বলবো না। আমরা আজকে আলোচনা করব আমাদের যে গ বিভাগ অর্থাৎ ম্যাথমেটিক্যাল ট্রাম, সেটা নিয়ে। তো সেইখানে আপনারা অলরেডি এগুলো শিখে ফেলেছেন আশা করি, এবং এখান থেকে পরীক্ষা অবশ্যই কমন আসবে। যেটা হচ্ছে আমরা গলা ফাটিয়ে বারবার বলতে পারবো না যে 200%, 2000%, 3000% এইসব হচ্ছে প্রয়োজন নাই। যে যে কথাগুলো বলবো সেটা মনোযোগ দিয়ে শুনবেন, দ্যাটস এনাফ। গ বিভাগের জন্য, খ বিভাগের জন্য যে বিষয়গুলো ছিল, এটুকুই যথেষ্ট পরীক্ষায় কমন পড়ার জন্য। শুধু খেয়াল রাখবেন যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত থেকে অতি সংক্ষিপ্ত আসতে পারে। টোটালি গ বিভাগের জন্য এখানে আমরা লিখিয়ে দিয়েছি অলরেডি যে 2122 থেকে হচ্ছে দুইটা অঙ্ক আসবে, একটা হচ্ছে জাবেদা আর একটা হচ্ছে 3 নগদান বই। তো জাবেদা থেকে আমরা অঙ্কটা করব। আর 23 নং এ হচ্ছে আমাদের চূড়ান্ত হিসাব আসবে। সেখান থেকে চূড়ান্ত হিসাবে তিনটা পার্ট, যদিও চূড়ান্ত হিসাবে 6টা পার্ট আছে, বাট আপনাদের ক্ষেত্রে তিনটা বেশি আসে। যেমন একটা হচ্ছে ক্রয় বিক্রয়, লাভ লোকসান, এন্ড হচ্ছে উদ্ধৃতপত্র প্রস্তুত করতে বলা হয়। তো আমরা জাবেদাটা একটু দেখব, কারণ এর আগেও আমরা পড়েছি। আজকে হয়তো অনেক নতুন শিক্ষার্থী রয়েছেন, তাদের জন্য একটু দেখব। দেন হচ্ছে আমরা ইতে চলে যাব, ওই উদ্ধৃতপত্র। তো জাবেদার ক্ষেত্রে আমরা যে বিষয়টা একটু লক্ষ্য করব সেটা হচ্ছে, আমি আপনাদেরকে জাবেদার যে ব্যাকরণিক যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো আজকে বলে লাভ নাই। যারা পারেন তারা পারেন, যারা একদমই পারেন না তাদের ক্ষেত্রে হচ্ছে এটাই, ওই নিয়ম পড়ে আপনার সময় নষ্ট করতে পারবে না। জাস্ট একটা বিষয় খেয়াল রাখেন, আমরা কিছু জাবেদা এখানে দিয়েছি। কয়টা? হচ্ছে 20টা। আচ্ছা, 20টা জাবেদা আপনার পরীক্ষা আসবে না, 8টা বা 10টা জাবেদা আসবে 10 নম্বরের জন্য। এবং জাবেদা করার যে ছকটা, আমি একটু আপনাদেরকে একটা অঙ্ক যদি দেখাই, এটা হচ্ছে পরীক্ষার মধ্যে একটা এরকম টাইপের একটা অঙ্ক আসবে। ধরেন এইটাই আসলো পরীক্ষায়, এখানে 2022-এর জায়গায় 2025 আসলো, পয়লা এপ্রিলের জায়গায় হচ্ছে 1 জানুয়ারি আসলো, হচ্ছে হাসান মাহমুদের জায়গায় অন্য নাম আসলো, 1 লক্ষ টাকার জায়গায় 70,000 টাকা আসলো। হুম। এরপরে আপনার 50,000 টাকায় 40,000 টাকা আসলো। এইগুলো থাকবে, এর সঙ্গে হয়তো ক্রয় অন্য একটা আইটেম যুক্ত হতে পারে, পণ্যদ্রব্য, যাই থাকুক এরকমই থাকবে। তখন এইখানে যে এন্ট্রি গুলো আছে, ঘুরে ফিরে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা এন্ট্রি, এরকম এন্ট্রি আপনার পরীক্ষায় থাকবে, বা 9টা এন্ট্রি আর ছকটা। তো অঙ্কটা এরকম হবে, এরকম ছকটাও এরকম হবে, আপনারা ভালো করে জানেন, এবং বিবরণগুলো এটা হবে। তো এখন এগুলো নিয়ে আমি আলোচনা না করে বরঞ্চ পরীক্ষায় যে বিষয়গুলো আপনার আসবেই, অর্থাৎ আপনারা যারা একদম জিরো লেভেলে আছেন তাদেরকে একটু বলি। ধরেন এইখানে 1 নাম্বারটা, প্রথম জাবেদাটা হচ্ছে, প্রথম যে জাবেদা, যে প্রথম যে বিবরণটা থাকে যে মিস্টার উমুক এত সালে এত তারিখে এত টাকার নগদ এবং এত টাকা আসবাবপত্র, এবং থাকতে পারে পণ্যদ্রব্য নিয়ে, পণ্যদ্রব্য ক্রয় হিসাব বলা হয়, বা পণ্যদ্রব্য হিসাবে বলা হয়। এটা নিয়ে ব্যবসা শুরু করলো বা কারবার আরম্ভ করলো, এটার একটা জাবেদা থাকবে 1 নম্বরে। এরপর থেকে 2 নাম্বার থেকে বলবে যে অমুক ব্যাংকে হিসাব খোলা হলো। তো এই যে এখানে জনতা ব্যাংক আছে, সেখানে জনতা ব্যাংকে যে রূপালী সোনালী অগ্রণী, আপনার যত ব্যাংক আছে, রহিম ব্যাংক, করিম ব্যাংক, আরাফাত ব্যাংক, আবির ব্যাংক, যত ব্যাংক যে কোনো নামে আসুক, এই টাইপের একটা জাবেদা আপনার থাকবে 1 নাম্বার কমন। তো এখানে 20,000 টাকা পরিবর্তন যে দায় থাকুক, তো হিসাবটা জাবেদাটা এরকম হবে, অমুক ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, সেম এভাবেই লিখবেন। নিচে লিখবেন যেহেতু অমুক ব্যাংক হিসাব খোলা হলো, পরে ডেবিটের ঘরে ডেবিটের টাকাটা, ক্রেডিটের ঘরে ক্রেডিটের টাকাটা লিখে দিবেন। এটা আপনার পরীক্ষায় কমন আসবে। এরপরে ধরেন হচ্ছে চেকের মাধ্যমে পণ্য ক্রয়। এখানে ক্রয় বিক্রয়ের যে তিনটা বিষয় আছে, নগদে, চেক বা বাকিতে, এই তিনটা বিষয় আপনারা আলাদা করে দেখবেন। মানে এটা হচ্ছে একটু পরে আমি দেখাচ্ছি, তবে এই তিনটা বিষয় আপনার পরীক্ষায় এই দুইটা থেকে দুইটাই আসবে। আপনি কার কাছ থেকে চেকের মাধ্যমে কিনছেন, নাকি আহ, এটা হচ্ছে বাকিতে কিনছেন, নাকি নগদে কিনছেন। এরপরে আবার ফেরত দেওয়া হলো, ফেরত কি আনতো ফেরত বা বই ফেরত, এই জিনিসগুলো থাকে। বিক্রয়ের বিষয়টা এটা, এন হচ্ছে বিক্রয়ের বিষয়। তো এই বিক্রিত বিষয়গুলো এই যে এইখানে যে তিনটা আইটেম, এটাই থাকবে বিক্রিত বিষয়। আমি যা বলতেছি তা পরীক্ষায় থাকবেই। এই ক্রয় এবং বিক্রয় বিষয়ের আলাদা সেগমেন্ট আছে নিচে, সেটা একটু দেখবেন। এরপরে ধরেন আমাদের
কর্মচারীদের বেতন প্রদান করা হলো, পরীক্ষা আসবেই। এখানে কর্মচারীদের না থেকে শ্রমিক আসতে পারে, যাই হোক এটা খরচ। খরচ থাকলে খরচ হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তো এই যে বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, টাকার পরিমাণটা বসায় দিবেন, এটা পরীক্ষায় থাকবে মাস্ট। আপনি যেগুলো ঠিক চিহ্ন দিচ্ছি পরীক্ষা থাকবে। এখন চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ, এখানে ভাড়া পরিশোধ যদি নগদে হইতো তাহলে নগদান হিসাব, যেহেতু চেকে হয়েছে ব্যাংক হিসাব, তাহলে ভাড়া যেহেতু খরচ এটা আমাদের ডেবিট। এখন আরেকটা হচ্ছে এই যে 10 নাম্বার একটা জাবেদা, এই জাবেদাটা একটু দেখবেন, এটা পরীক্ষা আসবে। এই যে একটা দেখবেন এটা পরীক্ষা আসবে। এই যে একটা দেখলেন এটা পরীক্ষায় আসবে। এই যে আরেকটা দেখলেন এটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজন হলে একরকম, আর হচ্ছে যদি আপনার অফিসের প্রয়োজন হয় তাহলে আরেক রকম। আরেকটা হচ্ছে যে কমিশন পাওয়া গেল বা ব্যাংক কর্তৃক যাজকৃত চার্জ, এই দুইটা থেকে যে কোনো একটা আসবে। তো এই জাবেদাগুলো যারা হচ্ছে একদমই পারেন না তারা কি করবেন, টু দা পয়েন্টে মুখস্থ করে ফেলবেন। এখন আসেন ক্রয় বিক্রয়ের যে বিষয়গুলা। ও আরো আছে এখানে, আরো আছে হচ্ছে যে এখানে এটা থাকতে পারে। এরপরে হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর করলো বা আশিককে চেক প্রদান করা হলো, আশিককে চেক প্রদান করা হলো। আহ এটা থাকতে পারে, মাঝে মাঝে থাকে মাঝে থাকে না, ওইরকম বিষয় না। তবে এখানে 20টা জাবেদা আশা করি মোটামুটি সবাই পারেন। আপনারা পারেন কিনা একটু জানান, এখানে যে 20টা জাবেদা আছে পারেন? জি স্যার, পারি। হ্যাঁ স্যার, হ্যাঁ, সবগুলো পারি মোটামুটি। এখন হ্যাঁ, দাগানোর বাইরে গুলো দেখতে হবে না? হ্যাঁ। এখন যদি স্যার মোটামুটি পারি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এক নজরে এটা গ্লেন্স চোখের পলকে দেখবেন। আপনি খাতার মধ্যে তো ছক আগে থেকে করা ছিল, তো সেটা একটু দেখবেন যাতে এখানে কোনো ভুল টুল না হয়, ভুল হবে না এটা নিশ্চিত থাকেন। তো আমি আপনাদের সুবিধার জন্য এইখানে এই জাবেদাগুলো স্যার লিখলাম। আমি হচ্ছে একটু শেষ করি, দেন হচ্ছে আপনি কোশ্চেন গুলা করেন। জাবেদা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা সেটা একটু বলেন। স্যার আমরা যখন জাবেদাতে ব্যাংক ব্যাংক হিসাব খুলি, তখন ওখানে সোনালী ব্যাংক বা রূপালী ব্যাংক যে নামটা থাকে, হ্যাঁ, ওটা কি উল্লেখ করতে হবে নাকি শুধু ব্যাংক হিসাব ডেবিট লিখলেই হবে? না ওই নামটা উল্লেখ করতে হবে, কারণ আপনার পরীক্ষার প্রশ্নের নামটা তো থাকে কোন ব্যাংক হিসাব বলছেন। আর যদি নাম উল্লেখ নাও করেন তাহলেও হবে, কিন্তু নামটা উল্লেখ করা ভালো। তো এটা উল্লেখ করলে আপনার সমস্যা কি, এখানে তো আপনার বাড়ি বা জমি জায়গা নিয়ে যাবে না, সোনালী ব্যাংক এসে আপনার কাছ থেকে নিবে না নিবে না। তো সেই ক্ষেত্রে আপনি নাম উল্লেখ করবেন না কেন? আর একটা যে প্রদেয় বা প্রাপ্য, মানে যদি ব্যক্তির নামটা উল্লেখ থাকে, ওখানে প্রদেয় কি বা প্রদেয় হিসাবের প্রাপ্যর পরে ওই ব্যক্তির বিষয়টাই নামটা আমি উল্লেখ এখানে করবো? আসতেছি। এটা একটু দেখেন, এটা আসার জন্যই মূলত জাবেদাটা পড়ানো। আচ্ছা, এখানে দেখেন, হ্যাঁ ওইগুলা বুঝলেন না, সবকিছু বুঝলেন না, তাহলে দেখেন ব্যবসা শুরু করবেন যখন, তখন মালিক যা কিছু নগদ টাকা বা আসবাবপত্র বা পণ্য নিয়ে ব্যবসা শুরু করেন, সব ডেবিট। আর কি, মূলধন ক্রেডিট। দেখেন কত সহজ। আরো কোনো সহজ ভাবে আপনাদেরকে বোঝাবো? আপনাদের বইয়ের মধ্যে এইভাবে দেওয়া আছে বলেন তো, কেউ বলতে পারবেন যে কেউ এইভাবে পড়ছেন আপনারা বইয়ের মধ্যে, বা কোনো অন্য কোনো না প্ল্যাটফর্মে স্যার। এইভাবে দেওয়া আছে? স্যার স্যার দিবে না কেউ? স্যার। নাই, নাই। স্যার তাহলে পরীক্ষার মাঝখানে হঠাৎ করে যদি আটকে যায়, ওইটা থেকে ডেবিট ক্রেডিট লিখে দিলে সমস্যা, নাম্বার কেটে ফেলবে? আপনার একটা জাবেদা ভুল হইলে 1 নাম্বার কাটা। আপনি যে কয়টা শুদ্ধ করবেন সেই কয়টা নাম্বার পাবেন, ছকের জন্য 1 নাম্বার পাবেন। আচ্ছা, আটকে যাওয়ার কোনো বিষয় নাই। তো তো জাবেদা কি হবে, নগদ বা আসবাবপত্র হিসাব ডেবিট, আর ওই যে মূলধন হিসাব ক্রেডিট। এরপর দেখেন, ব্যাংকে জমা রাখলো এটাও তো পরীক্ষা আসবে, নগদে পণ্য ক্রয় এটাও পরীক্ষা আসবে, বাকিতে পণ্য ক্রয় এটাও পরীক্ষা আসবে। এ, নগদে পণ্য বিক্রয়, বাকিতে পণ্য বিক্রয়, আরেকটা হচ্ছে যে কোনো খরচ। খুব সহজ, খুব সহজ, এই জিনিসটা একবার দেখবেন। আচ্ছা, এইখানে আসেন। নামের ক্ষেত্রে একটা সতর্কতা আছে, প্রশ্নে যদি কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে এবং নগদ কথাটি লেখা না থাকে তাহলে সেটা বাকিতে লেনদেন হয়েছে বুঝতে হবে। যেমন রনির কাছে পণ্য বিক্রয়, এইরকম একটা জাবেদা ছিল না আমাদের? তো সেইখানে ক্রয়ের যদি সময় নাম যদি উল্লেখ থাকে, বা সেখানে যদি নগদ কথার উল্লেখ না থাকে তাহলে এটা বাকিতে হবে। বাকিতে করতে গেলে কি হয়, আপনার সব সময় ক্রয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট মনে রাখবেন। তো ক্রয় হিসাব ডেবিট এটা যদি নগদে করেন নগদান হিসাব ক্রেডিট, এটা যদি বাকিতে করেন তাহলে পাওনা আপনার কি প্রদেয় হিসাব ক্রেডিট, আর যদি চেকে করেন ব্যাংক হিসাব ক্রেডিট। এখন বিক্রয় হিসাব তো ক্রেডিট আমরা জানি, এখন বিক্রয়টা কিভাবে করছেন, যদি নগদে করেন তাহলে নগদান হিসাব ডেবিট, যদি বাকিতে বিক্রয় করেন তাহলে আপনার প্রাপ্য হিসাব ডেবিট, আহ, বা দেনাদার হিসাব ডেবিট। আর যদি ব্যাংকের মাধ্যমে বিক্রি করেন তাহলে ব্যাংক হিসাব ডেবিট। মানে এটার উল্টা, এই দুইটা জিনিস যদি আপনি বুঝতে পারেন তাহলে যাবে, তার কোনো ইস্যু নাই, শেষ। আচ্ছা, উত্তোলনের বিষয়টা একটু মনে রাখবেন। মনে রাখা জরুরি, ক্রয় বিক্রয় জাবেদার টেকনিক। এটা হচ্ছে আমরা জানি ব্যবসায় পণ্য বা ক্রয় বিক্রয় 3 ভাবে হতে পারে, নগদে, বাকিতে, বা ধারে বা চেকের মাধ্যমে। এখানে আমি ভালো করে বলে দিছি, নগদে যদি ক্রয় হয় তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বাকিতে যদি ক্রয় হয় তাহলে ক্রয় হিসাব ডেবিট,
প্রদেয় হিসাব ক্রেডিট। চেকের মাধ্যমে যদি ক্রয় হয় তাহলে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, সিম্পল বিষয়। সেই ক্ষেত্রে বা বিক্রয়ের ক্ষেত্রে এটা উল্টা হবে, যেখানে ক্রয়টা ডেবিট ছিল সেটা বিক্রয়টা ক্রেডিট হবে, আর বাকিগুলো যেটা ছিল সেইখানে ক্রেডিটে নিয়ে যাবেন। ক্রয় ছিল ডেবিট, এখন বিক্রয় বিক্রয় হবে ক্রেডিট, মানে টোটালি এর বিপরীত। এইটুকু মনে রাখলে হবে, ওকে। এরপরে হচ্ছে আমরা এইটাও দেখতে পারি যে ক্রয়, ক্রয় মানে কি টাকা চলে যায় বা দায় বাড়ে, সেই ক্ষেত্রে আমরা তাই ক্রেডিট দিকে নগদান বা প্রদেয় বসে। মানে এখানে যদি ইর বিষয়টা বলি, এই যেটা বাকির বিষয়টা বলি, বিক্রয়ের ক্ষেত্রে কি হয়, বিক্রয়ের ক্ষেত্রে টাকা আসবে বা সম্পদ বাড়ে, তাই ডেবিট দিকে নগদান বা প্রাপ্য হিসাব বসে। এই যে এখন এই নগদ আর বা প্রদেয়, এটা ক্রয় নগদ বা বাকির ক্ষেত্রে, আর এটা হচ্ছে নগদ বা বাকির ক্ষেত্রে, বিক্রয়ের ক্ষেত্রে। আর ব্যাংকের বা চেকের বিষয় থাকলে ব্যাংক হিসাব, এক কথায় শেষ। এরপরে সমস্যা থাকলে আপনি আমাদের যে ভিডিওটা আছে সেটা একটু দেখবেন, অলরেডি দেখে ফেলেছেন। এখন আসেন হচ্ছে আমরা চূড়ান্ত হিসাবে চলে যাই, কি বলেন? এই জাবেদা তো আপনারা পারেন, এটা নিয়ে আর কথা বলার কোনো দরকার নাই, উদাহরণগুলো দেওয়া আছে, আমি উদাহরণগুলো বলতেছি যে এখানে যে উদাহরণ দেওয়া আছে এই টাইপেরই অঙ্ক আসবে এবং পরীক্ষায় কমন পাবেন, মাস্ট বি মাস্ট বি মাস্ট বি। এখন রনির বাকি টাকা পরিশোধ করা হলো, ওই রনির কাছ থেকে পণ্য কিনছিলেন কি বাকিতে, কত টাকা কিনছিলেন আগে এটা এটা দেখতে হবে। রনির নিকট হতে আপনি 30,000 টাকা পণ্য ক্রয় করছিলেন, ঠিক আছে, তার মধ্যে 10,000 টাকা আপনি নগদে প্রদান করছেন। দ্যাট মিনস হচ্ছে এই টাইপের অঙ্কগুলো আপনার পরীক্ষায় থাকে। দ্যাট মিনস হচ্ছে আপনি পণ্য ক্রয় করছেন 30,000 টাকা। আমরা তো বলছি যে পণ্য কয়ভাবে ক্রয় করতে পারেন, তিন ভাবে: নগদ, বাকি, ব্যাংকে। তো আপনি এখানে কিনছেন 30,000 টাকা, কিন্তু এখানে আপনি দুইটা প্রসেস ফলো করছেন, একটা হচ্ছে নগদে দিয়েছেন আর একটা হচ্ছে কিছু টাকা নগদে দিয়েছেন, কিছু টাকা বাকি রেখে আসছেন। তো আপনি যত টাকা নগদে দিচ্ছেন সেটা নগদান হিসাব, আগে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট করবেন। এখন আসেন ক্রেডিট অংশে। ক্রেডিট অংশে হচ্ছে আপনি নগদে হলে নগদান, বাকিতে হলে ওই যে প্রাপ্য, ব্যাংকে হলে ব্যাংক। তাহলে নগদে কত টাকা দিচ্ছেন? 10,000 টাকা, তা বাকি থাকে কত? 20,000 টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট 10,000, ক্রেডিট 10,000, প্রাপ্য হিসাব ক্রেডিট 10,000, 20,000। কারণ 30,000 থেকে 10,000 গেল, 20,000 থাকে। আর এই 30,000ই হচ্ছে আমাদের ডেবিট পাশে বসবে। এখন 20,000 টাকা তো আমাদের ওই রনি আমাদের কাছে পাইতো, এটা আমাদের প্রাপ্য ছিল, প্রদেয় ছিল, দিতে হবে। তো সেই টাকাটা জানুয়ারি 23 তারিখে এসে আমরা পরিশোধ করছি। তাহলে যেটা আপনি এইখানে ক্রেডিটে বসাইছিলেন, কত টাকা প্রদেয় হিসাব বসাইছিলেন, এই 20,000 টাকা, এখন এটা উল্টা হয়ে যাবে। তখন এই 20,000 টাকা আমাদের ডেবিটে চলে যাবে, আর নগদ নগদ ক্যাশ টাকা কমে যাবে, নগদান হিসাব ক্রেডিট হয়ে যাবে। এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করেন, অর্থাৎ আপনি এই অঙ্কটা ভালো করে দেখেন, তাহলেই হবে, আর কিছু লাগবে না। এই যে এখানে মোটামুটি সবকিছুই বলা আছে, আপনি ভালো করে দেখেন যে ক্রয় হিসাব ডেবিট 30,000 টাকা, নগদান হিসাব আমরা নগদে দিচ্ছি 10,000 টাকা, 10,000 টাকা ক্রেডিট। আর পাওনাদার হিসাব আমরা এখানে পাওনাদার হিসাব হিসাবে লিখছি, প্রদেয়ও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। বা যদি না বুঝেন তাহলে নাম দিয়ে রনি স্যার হিসাব লিখে দিবেন, আবার স্যার লিখেন না ওইখানে, কারণ এটা ওই রনি স্যার না, এটা হচ্ছে যার কাছ থেকে আপনি পণ্য কিনছেন, কারণ রনি স্যারের কাছ থেকে আপনি কোনো পণ্য কিনেন নাই, সবসময় ক্লাসিক করে আসছেন। তাহলে এখানে হচ্ছে যার কাছ থেকে আপনি পণ্য কিনছেন আর আপনি কিনেন নাই, এখানে আপনার প্রতিষ্ঠান কিনছে। মনে রাখবেন যে অ্যাকাউন্টিং এ কখনো নিজের হিসাব হয় না, অ্যাকাউন্টিং এ প্রতিষ্ঠানের হিসাব করা হয়, সেই হিসাবটা হয়তো আপনি করেন একজন অ্যাকাউন্টেন্ট হিসাবে, বাট আপনি সবসময় প্রতিষ্ঠানের কথা চিন্তা করবেন, আপনি নিজেই চিন্তা করবেন না। তাহলে এখানে পাওনাদার ছিল না। এখন দেখেন 23 তারিখে কি ঘটনাটা ঘটছে, ওই যে পাওনাদার যে ঋণী হিসাব ছিল আমাদের, সেটাকে আমরা কি, যেটা ক্রেডিটে রাখছিলাম সেটা আমরা ডেবিট করে দিছি, আর আমাদের ক্যাশ থেকে টাকা কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট করছি 20,000 টাকা। এই টাইপের যে পেজ গুলো থাকে, সে সেই পেজ গুলো আপনার পরীক্ষায় থাকতে পারে, বাদ বাকি সবগুলো সহজ। তবে মজার বিষয় হচ্ছে যে বেতন হিসাব, কর্মচারী হিসাব বা অবচয় হিসাব, বা বিনিয়োগ করলে যে বিষয়, ব্যাংকে হিসাব করলে কি হয়, এবার পণ্য ক্রয় করলে কি হয়, এই বিষয়গুলো পরীক্ষায় সবসময় কি রকম থাকে এবং এগুলো আপনার পরীক্ষায় কমনও আসবে। এখানে একটা বিষয় আছে, বিক্রয় ফেরতকে আমরা আন্ত ফেরত নামে অভিহিত করি এবং ক্রয় ফেরতকে আমরা বহি ফেরত নামে অভিহিত করি। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। কোথায়? এখন হচ্ছে আমরা এতে চলে যাব, কোথায়, এই চূড়ান্ত হিসাবে। হ্যাঁ, আপনি চাইলে ওই যে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলোর ভিতর থেকে থাকবে, যদি না থাকে কালকে এসে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে আর জোর দিয়ে বললাম না, এটা থাকবেই পরীক্ষায়। ধরেন প্রশ্ন আমি করছি পরীক্ষা হলে, এই সেই প্রশ্ন দিয়ে আপনারা পরীক্ষায় যাচ্ছেন, এটাই মনে রাখবেন, আর কিছু না। অর্থাৎ এখানে আপনার ডানে বামে কোথাও তাকাতে হবে না। আর চূড়ান্ত হিসাবে যে বিষয়টা হচ্ছে, চূড়ান্ত হিসাবে আমি বেশ কয়েকটা অঙ্ক আপনাদের এখানে রাখছি, আপনি এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে এনাফ, কিন্তু অঙ্কগুলো আপনাকে বুঝতে হবে। এক, চূড়ান্ত হিসাবে তিনটা অংশ থাকে: ক্রয় স্যার, হিসাব। একটা কথা বলতে পারি? বলেন। আহ জাবেদা থেকে একটা সিঙ্গেল প্রশ্ন ছিল স্যার। বলেন।
আহ, আপনার হলো যে কেনা বেচার সময় ধরেন কোনো নামও উল্লেখ নাই, প্লাস নগদ টাকা এটা উল্লেখ নাই, শুধুমাত্র দেখা যাচ্ছে যে কেনা হলো এত টাকা লেখা রয়েছে। ওই সময় আমরা ওটা নগদ ধরবো না বাকি ধরবো? অবশ্যই আপনি নগদ ধরবেন। আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ। না, এরকম কখনো থাকবে না। আপনি হচ্ছে শুনেন, আপনি এরকম থাকার সম্ভাবনা খুব কম। যদি এরকম থাকে তাহলে বুঝে নেবেন এটা হচ্ছে একটা কোনো মিস্টেক। আর একটা বিষয় হচ্ছে এটা নিয়ে আমাদের মানে এই জাবেদা নিয়ে আলাদা লেকচার শিট ছিল, সেখানে কোনটা নগদ ধরবেন, কোনটা বাকি ধরবেন, কোনটা কি ধরবেন, এটা নিয়ে ডিটেলস কিন্তু আলোচনা করা আছে। ইভেন অ্যাপসে আমাদের আরেকজন স্যারের এটা নিয়ে একটা ক্লাসও আছে। সেটা একটু ভালো করে দেখে নেবেন, তাহলে আপনার ওই জিনিসটা ক্লিয়ার হবে। ওকে, এখন আসেন আমরা ক্রয় বিক্রয় দেখি। তো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এর আগেও বলেছিলাম যে ক্রয় বিক্রয় আমাদের এত বেশি সমস্যা না, সমস্যা হচ্ছে ওই লাস্টের অংশ উদ্ধৃত পত্র। তো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে বিষয়টা হবে, আহ, এখানে আমরা ডান পাশে, বাম পাশে আমাদের ক্রয় থাকবে আর ডান পাশে আমাদের বিক্রয় থাকবে। তো ক্রয়ের ক্ষেত্রে শুরুতে আপনি প্রারম্ভিক মজুত পণ্য রাখতে পারেন বা ক্রয়ও রাখতে পারেন। তো প্রারম্ভিক মজুত পণ্যের সঙ্গে আপনি ক্রয়টা যোগ করবেন। তো ক্রয় থেকে কয়েকটা জিনিস বাদ হয়, সেটা কি বাদ হয়? দুইটা জিনিস। একটা হচ্ছে ক্রয় ফেরতকে আমরা বহি ফেরত নামে অভিহিত করি। এটা ক্রয় ফেরতও থাকতে পারে, বই ফেরতও থাকতে পারে। তো যে কোনো একটা থাকবে। আরেকটা বাদ হয় ক্রয় বাদটা। ধরেন এইখানে ক্রয় করছেন হচ্ছে আপনার প্রারম্ভিক মজুত পণ্য আছে এটা 100 টাকা, তাই না? ক্রয় করছেন হচ্ছে এখানে 50 টাকা। যদিও আমরা উপরে এখানে 100 টাকা এখানে লিখবো, যেভাবে লিখেন। ঠিক আছে। তাহলে বাদ দিবেন কত? বাদ হচ্ছে ক্রয় ফেরত। এখানে ধরেন আপনি 20 টাকার ক্রয় ফেরত বা বই ফেরত, আর ক্রয় বার্তা, ক্রয় বার্তা ধরেন এখানে 10 টাকা হচ্ছে ক্রয় বার্তা। তাহলে উপরে হইলো 100 আর 50, 150, আর বাদ দিচ্ছেন হচ্ছে এইখান থেকে 30। তাহলে হয় 120 টাকা। এই 120 টাকা আপনি এখানে এটা টান দিয়ে এখানে 120 টাকা লিখতেও পারেন, পরে লিখলেন কোনো সমস্যা নাই। কিন্তু অলিখিত কয়ের সঙ্গে আবার যোগ করতে হয়। এখানে অলিখিত কয় কত হইলো? 130 না, ধরেন 20 টাকা হইলো। এই 150 অলিখিত কয়। তো এখানে আরো কিছু বিষয় থাকে, কিছু খরচ থাকে, অপ্রত্যক্ষ খরচ গুলা। যেমন আমরা আপনাদেরকে অঙ্ক করার সময় বারবার বলেছি যে বেতন ও হিসাব, সরি, মজুরি ও বেতন। তো মজুরিটা সাধারণত আমাদের ক্রয় বিক্রয় আসে, আর বেতনটা আমাদের লাভ লোকসানে যায়। এরকম কিছু আইটেম এখানে রয়েছে। সেই বিষয়গুলো আপনারা এই পাশে বসায় দিবেন, এগুলো যোগ করবেন। আর এইখানে যে বিষয়টা হয় বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয়গুলো বসাবেন। দেন হচ্ছে বিক্রয় থেকে বাদ দিবেন বিক্রয় ফেরত, ও ক্রয়ের মতোই। বিক্রয় ফেরতকে আবার আন্ত ফেরত বলা হয়। এখান থেকে আবার বাদ দিবেন বিক্রয় বারটা। এর সঙ্গে হচ্ছে আপনি যোগ করতে পারেন অলিখিত বিক্রয়। যোগ করে হচ্ছে এই যে পাঁচটা বড় ছোট হবে, ধরেন এইখানে বেশি হয়ে গেল, এইখানে কম হয়ে গেল, কত টাকা ব্যবধান। যদি এই পাঁচটা বড় হয় তাহলে সেটা হবে নিট লাভ, লাভ হবে। আর যদি এই পাঁচটা বড় হয়ে যায় তাহলে নিট ক্ষতি হবে। তো এই বিষয় নিয়ে আমাদের ক্লাসও আছে, রেকর্ড ক্লাস, এগুলো একটু দেখেন। আমরা হচ্ছে অঙ্কে আসি। হ্যাঁ, আমরা সরাসরি একটু অঙ্কে আসি। অঙ্কে না আসলে জিনিসগুলো বুঝবো না। আচ্ছা, এই অঙ্কটা আমরা সমাধান করেছিলাম। এটা নিয়ে এখন আর কথা বলবো না, আপনারা নিজেরা দেখেন। তবে একটা বিষয় আছে, এখানে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য হচ্ছে 25,000 টাকা, বাজার মূল্য হচ্ছে 30,000 টাকা। তো সর্বশেষ যেটা থাকবে, বাজার মূল্য যেটা থাকবে সেটাকে আপনাকে ধরতে হবে, এটা সমাপনী মজুত পণ্য। আর বেতন ও মজুরি হচ্ছে 3,000 টাকা হচ্ছে বেতন বকেয়া ছিল, মানে এটা আমার খরচ, তার সঙ্গে এটা প্লাস করতে হবে। আর মজুরি হচ্ছে বকেয়া ছিল 2,000 টাকা, এটাও আমাদের খরচ, এটার সঙ্গে যোগ করতে হবে। পক্ষান্তরে 1,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছিল ভাড়া। ভাড়া হচ্ছে আমাদের কিন্তু খরচ, কিন্তু এটা আমরা অগ্রিম প্রদান করেছি, তো এটা কিন্তু বকেয়া নাই, সেক্ষেত্রে এটা আমাদের মাইনাস করতে হবে। আর কলকবজা ও আসবাবপত্রের উপর 10% অবচয় ধরতে হবে। অবচয় মানে হচ্ছে একটা ডিপ্রিসিয়েশন, এটা হচ্ছে এক ধরনের খরচ। কত পার্সেন্ট কোন কোন বিষয়ের উপর অবচয় ধরতে হবে? কলকবজার উপর আর হচ্ছে আসবাবপত্রের উপর। এখানে আমরা আসবাবপত্র দেখতে পাচ্ছি 10,000 টাকা, তার 10% ওই 1,000 টাকা হবে। আরেকটা আসবাবপত্র আছে কলকবজা, এই যে কলকবজা হচ্ছে 40,000 টাকা, তার 10% মানে 4,000 টাকা। এগুলো হচ্ছে আমাদের অবচয়, এটা আমাদের লাগবে। এরপরে বিবিধ দেনাদারের উপর 5% কুরিন ধরতে হবে। যখন আপনি কুরিন একটা এক ধরনের ঋণ, উপরে আমরা লিখছি এক ধরনের খরচ, অনাদায়ী দেনা বা অনাদায়ী পাওনার মতো। তো এইখানে কুরিনটা কার উপর ধরবেন? বিবিধ দেনাদার আছে এখানে, বিবিধ দেনাদার কত? 30,000 টাকা। এই 30,000 টাকার উপর আপনি 5%, যত টাকা হবে তত টাকা হচ্ছে আপনাকে এই ঋণ বা কুরিন হিসেবে ধরবেন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। আর আপনাদেরকে আমি বলি যে চূড়ান্ত হিসাবে যারা ভালো পারেন তারা তো অলরেডি করে ফেলছেন অঙ্ক, তাদের ক্ষেত্রে কোনো ইস্যু নাই। যারা পারেন না তাদের জন্য তো মূলত আজকের ক্লাসটা।
তো তারা যেটা করবেন যে আপনারা চূড়ান্ত হিসাবের আমাদের শীটের মধ্যে যে কয়টা অঙ্ক আছে এখান থেকে সর্বশেষ যে অঙ্কটা আছে আমি সেই অঙ্কটা নিয়ে আজকে আলোচনাও করব এবং আপনাদেরকে দেখাবো। এটা সম্ভবত কোনটা, অনেকগুলো অঙ্ক দেওয়া নাকি? না, খুব বেশি অঙ্ক দেওয়া নাই, এই অঙ্কটা, এটা, এই যে এই অঙ্কটা আমি আপনাদেরকে দেখাবো এবং এটা 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 করব। তো এই অঙ্কটা আপনারা একটা অঙ্ক ভালো করে করবেন। এখানে কয়েকগুলা কিছু আইটেম আছে, তো ওই আইটেম গুলা এদিক সেদিক করলেও সমস্যা হয় না। কিন্তু আপনার আনসার গুলা এতে যদি না মিলে, আপনি চেষ্টা করেছেন তার জন্য নাম্বার পাবেন, কেউ ঘাবড়াবেন না, এখানে নাম্বার কাটা যাবে এরকম বিষয় না। যার আনসার মিলবে বা সঠিকভাবে করবে সে ফুল মার্কস পাবে, যে সঠিকভাবে করবে না সেও নাম্বার পাবে। এখানে গণিতের মতো বিষয় না। কারণ আপনি ছক লিখছেন, কয়েকটা ইন্টি দিচ্ছেন, এই জিনিসগুলো মাথায় রাখতে হয়। এই টু দা পয়েন্টে এগুলো আপনার আসতে হয়। তবে থিওরিটিক্যাল বিষয়গুলো ভালো করে শেষ করেন, জাবেদাটা ভালো করে শেষ করেন, দেন চূড়ান্ত হিসাবে আপনাদের ডিপ্লোমা শিক্ষার্থী যারা আছে তারা হচ্ছে 80% শিক্ষার্থী চূড়ান্ত হিসাব। আহ, শিক্ষার্থীরা পারবে কোথা থেকে? এখানে শিক্ষকরাই পারে না, এখানে এই জিনিসটা শিক্ষকরাই তো আপনাদেরকে বোঝাইতে পারে না, সেটা হচ্ছে বিষয়। তারপরেও দেখবেন যে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম, এটা একদম এটা এই রাতের প্রস্তুতি, ওই রাতের প্রস্তুতি, ওই রাতের প্রস্তুতি, আপনারা কখনো বুঝতে পারেনি চূড়ান্ত হিসাবের মতো একটা বিষয়। আপনি এক রাতে প্রস্তুতি নিয়ে কোনো ছাত্র বা কোনো শিক্ষক যদি বলে, চাপা মারা ছাড়া আর কিছু না। এগুলো শুধু বোকা শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। এটা আমরা হচ্ছে টু দা সেমিস্টার প্রথম থেকে আপনাদেরকে একটা প্রসেসের মধ্য দিয়ে আসছি, যে কারণে ওই জিনিসটা আমরা স্কিপ করলাম। আপনাদেরকে বলেছি পরীক্ষার আগে একটা ক্লাস নিব, সেই অংশ হিসেবে আজকে ক্লাস নেওয়া হচ্ছে। তো সেম প্রসেসে আপনারা যখন এই সেমিস্টার শেষ করবেন, যেদিন শেষ করবেন সেদিন থেকে নেক্সট সেমিস্টারের ক্লাসগুলো আমরা কন্টিনিউ করব, এবং সেটা যদি আপনি একটা ক্লাসও মিস করেন, একদিন হলেও আপনি পিছিয়ে যাবেন। আপনি বিশ্বাস করেন বা না করেন, আপনি যদি মনে করেন যে সাজেশন থেকেই সব কমন আসতেছে, তাহলে আর আমি কোর্সে ভর্তি হয়ে কি করব, ক্লাস করে কি করব, সেটা আপনার বলতে না। দেখতে দেখতে আপনার ডিপ্লোমা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ডিপ্লোমা শেষ করে যে আপনি নিজের নাম ঠিকানা, গ্রামের নাম, পিতার নাম, মাতার নাম, এগুলা ইংলিশে বা আরবি অক্ষর যদি লিখতে বলে, পারবেন না। এখন বলবেন স্যার আরবি অক্ষর লিখলে তো আপনিও পারবেন না, কারণ আপনি তো আরবিতে পড়ালেখা করেন নাই। এটা ঠিক আছে, আমি জাস্ট উদাহরণ হিসেবে বললাম। হ্যাঁ, আমিও পারবো না, আরবি পারি না, কিন্তু ইংলিশে তো পারবো, বাংলায় তো পারবো। আপনাদের লিখতে গেলে দেখবেন একটা কমা ভুল হচ্ছে, একটা দাড়ি কমা ভুল হচ্ছে। আপনাদের মনে আছে আমি আপনাদেরকে বাংলা সেকেন্ড পার্ট পড়ানোর সময় সরু সরা ক খ লেখাইছিলাম, কেউ সঠিকভাবে লিখতে পারেন নাই, মনে আছে? তো দেখেন তাহলে আপনাদের অবস্থান কোথায়, চিন্তা করেন। তো সেই জায়গায় আমরা হচ্ছে টোটাল এই রিয়েলিটি গুলো আপনাদের মাঝে মাঝে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। আর আপনারা আছেন কিসে? স্যার অ্যাকাউন্টিং এর আগে তো বলছিলেন আমাদের নাম ঠিকানা নিবেন, হুডি দিবেন, আমাদের গিফট দিবেন, এটা নিয়ে আপনারা আছেন। আমি গিফট, আপনি কত প্রকার কি কি এবং কাকে বলা হয়, আপনাদের জন্য আমি অলরেডি অনেকগুলা গিফট আমার স্টকে নিয়ে আসছি। তো আমি কি গিফট নিয়ে থাকবো এখানে? আমার মোবাইলটা আমার এখানে নাই, নাকি আপনাদের ক্লাস নিয়ে থাকবো? একটা নিয়ে থাকতে হবে। আগামী শুক্রবার সন্ধ্যা 6টা 20-এ আপনারা চলে আসেন, সেই ক্লাসটা করেন। আর আহ, যারা কেয়ারে আছেন তাদের কোনো বন্ধ নাই, যেদিন পরীক্ষা শেষ হবে সেদিন থেকে আমাদের ক্লাস শুরু হবে, এবং 5th সেমিস্টারের কোর্স যারা আছেন। আচ্ছা, আমাদের হাতে মনে হয় খুব বেশি সময় নাই, 9-10 মিনিট আছে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে অনেক বেশি টার্ম নাই, অনেক অল্প। এটা একটা বোর্ড কোশ্চেন, আপনাদের বিগত বছরের কোশ্চেন এবং লাস্ট ইয়ারের সর্বশেষ কোশ্চেন। এখানে যেরকম আসছিল সেটা একটু দেখেন। আমার এই আইটেম গুলো আসছিল এখানে: সুনাম ছিল, উত্তোলন ছিল, মজুত পণ্য। একটা জিনিস খেয়াল করেন, মজুত পণ্য ছিল 1 তারিখে, এটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। আর সমাপনী মজুত পণ্যটা সম্ভবত আমার এইখানে দেওয়া আছে 2023 সালে 31 ডিসেম্বর। সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 40,000, কিন্তু বাজার মূল্য হচ্ছে 50,000, তাহলে আমাদের ধরতে হবে, বাজার মূল্যটা ধরতে হবে 50,000 টাকা। ওকে। এরপরে যে সকল বিষয় আছে, আপনি ক্রয় দেখলেন, ক্রয় থেকে ক্রয় ফেরত কি মাইনাস হয় না? হ্যাঁ, মাইনাস করবেন। আচ্ছা, ইজারা সম্পত্তি, যন্ত্রপাতি, মজুরি। মজুরি তো আপনারা জানেন, ক্রয় বিক্রয় যাবে, জাহাজ ভাড়া, ক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন, ওনাদের এগুলো সবগুলো আইটেম এক নজর দেখবেন, সবগুলা। ওনাদের দেনা 10% বিনিয়োগ, এখানে কিন্তু 10% বিনিয়োগ আবার মাসের অর্ধেক দিয়ে দিছে, এটা একটা একটু প্যাঁচ মারছে আর কি। আপনি পূর্ণ বছর ধরতে পারবেন না, এখানে অর্ধেক বছর ধরতে হবে, অর্থাৎ 10% হিসাব করে যে টাকাটা হবে তার অর্ধেক হবে, কারণ এখানে 1 জুলাই পর্যন্ত দেওয়া। এই তারিখগুলো একটু খেয়াল রাখতে হবে। অনাদায়ী দেনা বা ইত্যাদি যে বিষয় সেটা ঠিকই আছে। আর সমন্বয় গুলো মোটামুটি একই রকম হবে, যে বিবিধ দেনাদারের উপর 5% নতুন সঞ্চিতি ধরতে হবে, যন্ত্রপাতির উপর 10% অবশ্যই ধরতে হবে, ধরলাম। এরপরে মজুরি বকেয়া আছে 1,000 টাকা, আর বেতন দিয়ে দিচ্ছেন অগ্রিম। আমি অগ্রিম এবং বকেয়া এই বিষয়টা বললাম। খরচের উপর যদি বকেয়া হয় সেটা আমাদেরকে
যোগ করতে হবে। আর যদি খরচের উপর যদি আমি অগ্রিম দিয়ে থাকি সেটা আমাদেরকে মাইনাস করতে হবে, সিম্পল বিষয়। আপনার মজুরি এটা একটা খরচ দিতে হবে, তার উপর বকেয়া ছিল আগের মাসের 1,000, সেটা আরেকটা দায় হয়ে গেল। আর বেতন হচ্ছে আপনার, এটা আপনার একটা দায়, কিন্তু যেহেতু এর আগে আপনি দিয়ে রাখছেন কিছুটা মুক্তি হলো, তখন এটা মাইনাস করবেন। ওকে। আর ঋণের উপর 15 বছরের সুদ ধরতে হবে, এটা হচ্ছে ফুল বছরের সুদ ধরবে, এই বিষয়টা এরকম। তো অঙ্কটা যদি আমরা করি যে অঙ্কটা সিস্টেম এরকমই হবে, এইভাবে যা লেখা ছিল তাই থাকবে। প্রারম্ভিক মজুত পণ্য আমাদের খুঁজে বের করতে হবে না, কারণ প্রারম্ভিক মজুত পণ্য এখানে ছিল এই 15,000 টাকা, আমরা 15,000 টাকা লিখলাম, 15,000 টাকা। এখান থেকে পরে আমরা ক্রয়টা লিখলাম। দেখেন এটা কিন্তু দুইটা গড় করা হয়েছে, আপনারা সেম এই কাজটাই করবেন। ক্রয়, ক্রয় থেকে কি বাদ দিতে হয় আমরা জানি, ক্রয় থেকে বাদ দিতে হয় ক্রয় ফেরত, ক্রয় ফেরতের অপর নাম হচ্ছে বই ফেরত। আরেকটা জিনিস বাদ দিতে হয়, সেটা হচ্ছে আমাদের ক্রয় বাট্টা। যেহেতু এখানে ক্রয় বাট্টা নাই, কাজে ক্রয় বাট্টা আমাদেরকে ব্যবহার করতে হবে না। তো মানে আমি ক্রয় ফেরতটা বাদ দিব শুধু 300। তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে থাকে 1,700 টাকা, 17,000, এটা আমরা লিখলাম এখানে। এরপরে মজুরি, মজুরি আইটেমটা থাকবেই, এবং মজুরি আইটেম থাকলেই দেখবেন হয় বকেয়া আছে, না হয় হচ্ছে আপনার অগ্রিম দিয়ে দিচ্ছেন, দুইটার একটা। মজুরি সাধারণত অগ্রিম হয় না, বেতনটা অগ্রিম হয়। যেহেতু মজুরি সেই ক্ষেত্রে আমাদের ছিল 5,000 টাকা, এর মধ্যে সমন্বয়ে ছিল বকেয়া, তো ওই বকেয়াটা লিখলাম 1,000 টাকা, এই 6,000 টাকা। এবার জাহাজ ভাড়া এর মধ্যে থাকে, আর ক্রয় পরিবহনের মধ্যে থাকে। এই হচ্ছে আমাদের টোটাল হিসাবটা, এখানে রাখেন, এই পর্যন্ত রাখেন। পরে ক্রেডিটের মধ্যে বিক্রয় দিলেন, বিক্রয় থেকে বাদ দিবেন এটা, আর সমাপনী মজুত পণ্য, এটা বাজার মূল্যের চেয়ে কমটি, যেটা বাজার মূল্যের যেটা কম সেটা আমাকে নিতে হবে। এইখানে একটা বিষয় আছে, ধরেন আমি আপনাদেরকে কি বলেছিলাম যে বর্তমান বাজার মূল্য যেটা ছিল 50,000 টাকা, এটা নিতে বলছিলাম, মনে আছে? হ্যাঁ, আপনারা কি জি শুনতেছেন স্যার। আমার জি স্যার। তো? আর এখানে আমরা নিয়েছি জি কোনটা, স্যার। নিয়েছি কোনটা, ক্রয় মূল্যটা, পণ্যের বুঝেছেন? ক্রয় মূল্যটা। হ্যাঁ, ছোটটা হ্যাঁ, ছোটটা ছোটটা নিয়েছেন। তো আমরা বলেছিলাম যে সব সময় আমরা কি নিব, সব সময় কোনটা নিব, সবার লাস্টে যেটা থাকবে সেটা নিব, ঠিক আছে? আপনি সেই নিয়মে যদি করেন, সবার লাস্টে যেটা থাকবে সেই নিয়মে যদি করেন, তাহলে আপনার ঠিকঠাক আছে। আবার যদি সমাপনী মজুত পণ্য দেখেন, এইখানে যদি এইভাবে করেন, তাহলে এইখানে কিছু ওয়ার্কিং নোটস আপনাকে দিতে হবে। যেমন ক্রয় মূল্য হচ্ছে 40,000 টাকা, বাজার মূল্য হচ্ছে 50,000 টাকা। রক্ষণশীল নীতি, রক্ষণশীলতার নীতি অনুযায়ী কম মূল্যটি ধরা হয়েছে, এটা হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্টিং নীতি আছে, কনজারভেটিভ রুলস। সেই রক্ষণশীলতা নীতি অনুযায়ী যেটা কম সেটাকে আমরা সমাপনী মজুত ধরেছি। আমি যদি বেশি ধরি তাহলে তো আমার হিসাবটা হচ্ছে, নিট লাভটা কম হচ্ছে না। আমি যদি কম ধরি সেক্ষেত্রে আমাদের লাভটা একটু বেশি হবে। এই নীতি অনুযায়ী আপনি এটা ধরেছেন, তা আপনি ওইটাও ধরতে পারবেন, এটাও ধরতে পারবেন, সেই ক্ষেত্রে এটা একটু লিখে রাখ দিতে হবে, এই জিনিসগুলা আপনাকে একটু লিখে দিতে হবে যদি এই নিয়মে করেন আর কি। ওকে, সমস্যা নাই। পরে হচ্ছে উম, এই বিষয় ক্রয় বিক্রয় বিষয়টা তো আপনারা টোটালি, এখানে সংখ্যাটা বেশি হবে স্বাভাবিকভাবে, 1,10,000। আর এখানে এত হবে না, এটা থেকে এটা মাইনাস দিয়ে যে মোট লাভ এটা থাকবে 67,000 টাকা। এই মোট লাভটা আমরা লাভ লোকসানে নিয়ে যাব। লাভ লোকসানের ক্ষেত্রে এটা হচ্ছে লোকসান, এটা হচ্ছে লাভ, কারণ লাভ আমাদের ক্রেডিট থাকে জানেন ভালো করে। তখন এই টাকাটা প্রথমেই আমরা এখানে মোট লাভটা এখানে লিখবো। তো এখানে যেগুলো হচ্ছে লাভ, মানে যেটা আপনার আয় হবে বা যেটা আপনার হচ্ছে পাবেন, সেই জিনিসগুলো থাকবে। আর এখানে ডেবিট যেহেতু ব্যয় হবে বা যেগুলো খরচ হবে, প্রাতিষ্ঠানিক খরচ হবে, সেইগুলো আপনাকে এখানে লিখতে হবে। এখানে বেতনটা থাকবে, আর অন্যান্য যে সকল আইটেম থাকে আপনারা অলরেডি জানেন, সেই আইটেম গুলো একটু যোগ করবেন। তবে এখানে একটু দেখেন যে অনাদি দেনা, অনাদি পাওনা, এই জিনিসগুলো থাকে। তো এটা অনেকেই বলেন স্যার এই পাশে লিখবো না এই পাশে লিখবো, এটার ব্যাখ্যাটা হচ্ছে যে আপনি আগে দাগের মধ্যে দেখবেন কোথায় আছে। আপনি যেখানে লিখেন দুইটাই আমাদের খরচ, কিন্তু অনাদি দেনা, সঞ্চিতি বা কুঋণ বলেন, এটা হচ্ছে আমাদের এক ধরনের খরচ। কিন্তু আপনি যদি এমন খরচ হিসাব করেন যে খরচটা আপনি আপনার প্রতিষ্ঠান অন্যের কাছে পাবে, কিন্তু সেটা পাওনা খাতায় লেখা আছে, মানে দেনাদার খাতায় লেখা আছে, কিন্তু এটা খাতায় আছে, বাস্তবে পাবে না। তো এই হিসাবটাকেও আপনার খরচের মধ্যে রাখতে হবে। কিন্তু শুধু একটা জিনিস মাথায় রাখবেন, প্রশ্নের মধ্যে যদি ডান পাশে থাকে আর বাম পাশে নিয়ে আসেন তাহলে মাইনাস করবেন। আর প্রশ্নের মধ্যে যদি বাম পাশে থাকে আর আপনি বাম পাশে লিখেন তাহলে কিন্তু প্লাস হবে, এই জিনিসটা মাথায় নিতে হবে। আর হচ্ছে এইখানে আসেন, এইখানে যে বিষয়টা হয়, উদ্ধৃতপত্র আমাদের হাতে সম্ভবত 2 থেকে 2 মিনিট সামথিং সময় আছে। আপনাদের আজকে যারা আজকের ক্লাসে যা উদ্ধৃতপত্র নিয়ে যাদের সমস্যা থাকবে তাদের আমি রাত 11টায়
একটা লিঙ্ক দিব উদ্ধৃত পত্র না, শুধু উদ্ধৃত পত্রটা বোঝানোর জন্য। আপনারা এর মধ্যে সব পড়া শেষ করবেন। তো সেই উদ্ধৃত পত্রটা রাত 11টায় সেই লিঙ্কে আপনারা আসেন। শুধু আমরা উদ্ধৃত পত্র নিয়ে একটু আলোচনা করবো, যদিও সেটা আমরা রেকর্ড থাকবে না। সেটা হচ্ছে যে দায় ও মালিকানা সত্ত্ব, এখানে আমরা দায় লিখবো, মালিকানা সত্ত্ব লিখবো, এখানে সম্পদ লিখবো। তো কি কি বিষয় সম্পদের মধ্যে? চলতি সম্পদ থাকে আর বিনিয়োগ থাকে, এটা এক বিষয়। আর একটা হচ্ছে স্থায়ী সম্পদ। এই আইটেম গুলো এক নজরে একটু দেখবেন। আর যারা পারেন তাদের জন্য আমি রাত 11টায় আসবো উদ্ধৃতপত্র নিয়ে। আর যারা পারেন না তারা হচ্ছে এই একটা অঙ্ক, যে কোনো একটা স্যাম্পল অঙ্ক আপনি খাতায় তুলেন, আগে আগে ভালো করে খাতায় তুলেন। একটা যে কোনো একটা স্যাম্পল অঙ্ক পিডিএফ দেখে আপনি খাতায় তুলেন, আর কি কি আইটেম কোথায় আছে সেটা একটু দেখেন। আর যারা পারেন না, এটা হচ্ছে তাদের জন্য, কারণ আপনার কিছু নাম্বার গ্যাদার করতে হবে। আর সব যে বুঝবেন না এমন না, কিছু কিছু অবশ্যই পারবেন। আর যারা পারেন তারা হচ্ছে আপনার যে সকল কনফিউশন আছে সেই কনফিউশন গুলো খাতায় নোট করে রাখেন। আমি 11টায় এখন পড়তে থাকেন। রাত 11টায় আপনাদের একটা জুম লিংক দিব, শুধুমাত্র এই উদ্ধৃতপত্র যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো করেন। আর আমি যতটুকু সম্ভব আমার মোবাইল স্ক্রিন দিয়ে বোঝানোর চেষ্টা করবো। তো সবাই ভালো থাকুন। আমাদের লিঙ্কটাও হচ্ছে হয়ে যাচ্ছে, মানে টাইম ওভার হয়ে যাচ্ছে। আর সন্ধ্যাবেলায় ক্লাসটা তো, এটা একটা সমস্যা ক্রিয়েট করে। সন্ধ্যাবেলায় তো আমাদের একটা পড়ার স্যার, সময়। বলেন। জাবেদা চূড়ান্ত হিসাব আর হচ্ছে উদ্ধৃত পত্র 3টা থেকে আনসার করতে হবে না? উদ্ধৃত পত্র আবার কি? উদ্ধৃত পত্র তো জাবেদার মধ্যেই আছে না?